সো ঠিক আছে, তাহলে এখন আমরা আমাদের মূল ক্লাসে আমরা ফিরে যাই। তোমরা খুব মনোযোগ দিয়ে ক্লাসটি করো। তো আজ হচ্ছে আমাদের যে গুরুত্বপূর্ণ টপিক সেটা হচ্ছে আমাদের কারক ও বিভক্তি। এটা তোমাদের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ টপিক। তো সবাই একটু মনোযোগ দিয়ে ক্লাসটা করো। তো এখানে হচ্ছে আমাদের কারক ও বিভক্তি, এটা প্রথম পার্ট হচ্ছে বিভক্তি। তো বিভক্তি জানার আগে আমাদের দুটো জিনিস আমাদের বুঝতে হবে। সেটি হচ্ছে আমাদের শব্দ আর পদ। যে অনেকে তোমরা বুঝতে পারো না যে কোনটি শব্দ এবং কোনটি পদ। তাহলে এখানে আমাদের প্রশ্ন হচ্ছে এখানে যে আমাদের শব্দ কি এবং পদ কি। শব্দ কি আর হচ্ছে আমাদের পদ কি। তোমরা হয়তো মনে করতে পারো যে শব্দ এবং পদ একই, কিন্তু শব্দ আর পদ আসলে এক না। তো শব্দ হচ্ছে যে এক বা একাধিক ধ্বনি বা বর্ণ যখন একত্রে কোনো অর্থ প্রকাশ করে তখন তাকে শব্দ বলে। যেমন ধরো এখানে যদি আমরা বলি যে স্কুল, যদি আমরা বলি এখানে স্কুল, কিংবা যদি বলি আমরা সাইকেল, সাইকেল, তাহলে এইগুলো হচ্ছে আমাদের এক বা একাধিক আমাদের বর্ণ মিলে আমাদের গঠিত হয়েছে এবং এটা হবে আমাদের শব্দ। কিন্তু যখন আমরা শব্দগুলোকে আমরা আমাদের বাক্যে আমরা ব্যবহার করব, যদি বলি যে আমি স্কুলে যাই কিংবা আমি সাইকেল চালাই, তখন যখন এটা আমাদের বাক্যে ব্যবহার করা হবে তখন এই প্রত্যেকটা আমাদের একটা পদ হবে। যদি বলি যে আমি সাইকেল চালাই, আমি সাইকেল চালাই, তাহলে এই যে প্রথমে কিন্তু সাইকেল কিন্তু এখানে হচ্ছে আমাদের শব্দ, কিন্তু যখন এটা হচ্ছে আমরা আমাদের বাক্যে আমরা ব্যবহার করব তখন এই সাইকেলটা হবে হচ্ছে আমাদের পদ। এমনকি এখানে আমিটা হচ্ছে এখানে পদ এবং চালা এটাও কিন্তু একটা পদ। তাহলে আমরা বুঝতে পারলাম যে যখন আমাদের কোনো শব্দ আমাদের আলাদাভাবে ব্যবহার করা হবে তখন সেটি শুধুমাত্র আমাদের শব্দ হবে, কিন্তু যখন ওই শব্দকে আমাদের কোনো বাক্যে ব্যবহার করা হবে তখন সেটি হচ্ছে আমাদের পদ হবে। অর্থাৎ অর্থাৎ বাক্যে ব্যবহৃত প্রতিটি শব্দই হচ্ছে পদ। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছো। ওকে, তাহলে এখন আসি হচ্ছে আমরা মূল পাঠ বিভক্তিতে। তাহলে বিভক্তি কি? তাহলে বিভক্তি হচ্ছে যে বাক্যের একটি পদের, এই যে এখানে আমাদের পদ আছে এই যে, তাহলে বাক্যে একটি পদের সাথে অন্য একটি পদের মধ্যে যে সম্পর্ক, সে সম্পর্ক জানার জন্যে শব্দের সাথে যে বর্ণ বা যে বর্ণ সমষ্টি যুক্ত করা হয় তাকে বিভক্তি বলে। বিভক্তি বলে যেমন এখানে দেওয়া আছে যে ছাদে মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন। এইখানে হচ্ছে আমাদের কিন্তু বিভক্তি যুক্ত করা হয়েছে, কিন্তু তার আগের বাক্যে দেখো যে ছাদ মা শিশু চাঁদ দেখা, এখানে কিন্তু আমাদের কোনো বিভক্তি যুক্ত করা হয়নি। এই কারণে এই বাক্যের কোনো সুনির্দিষ্ট কিন্তু অর্থ কিন্তু এখানে প্রকাশ পায়নি। কিন্তু যখনই এখান থেকে আমাদের বিভক্তি আমাদের যোগ করা হয়েছে তখন কিন্তু এখানে আমাদের একটা অর্থ প্রকাশ পাচ্ছে। আচ্ছা, তোমরা অনেকে একটা জিনিস ভুল করো, তোমরা বলো যে বিভক্তি অনেকে বলো 7 প্রকার, কিন্তু আসলে এটা ভুল। বিভক্তি 7 প্রকার না, বিভক্তি কিন্তু 2 প্রকার। অনেক পরীক্ষায় তোমরা দেখো যে এখানে আমাদের বিভক্তি যদি আসে কত প্রকার, সেখানে আমাদের অপশন থাকে 2, 3, 4, 5, সেখানে কিন্তু আমাদের 7 অপশন থাকে না। অনেকে তোমরা কনফিউজড হয়ে যাও যে আসলে বিভক্তি কত প্রকার। বিভক্তি মূলত 2 প্রকার। বিভক্তি মূলত 2 প্রকার। বিভক্তি মূলত 2 প্রকার। এক এক হচ্ছে ক্রিয়া বিভক্তি, এক ক্রিয়া বিভক্তি। দুই দুই শব্দ বা নাম বিভক্তি, শব্দ বা নাম বিভক্তি। তাহলে আমরা বুঝতে পেরেছি যে মূলত বিভক্তি হচ্ছে আমাদের 2 প্রকার। এক ক্রিয়া বিভক্তি, 2 হচ্ছে আমাদের শব্দ বা নাম বিভক্তি। এখন আমাদের শব্দ এবং নাম বিভক্তি হচ্ছে আমাদের 7 প্রকার। এই যে এখানে যে 7টা প্রকার আছে, এই যে এইটা হচ্ছে আমাদের শব্দ বা নাম বিভক্তি। কিন্তু তোমরা অনেকেই মনে করো যে বিভক্তি 7 প্রকার, কিন্তু এটা ভুল। তাহলে এই যে আমাদের শব্দ বা নাম বিভক্তি 7 প্রকার, এর মধ্যে আসবে আমাদের যে প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী।
তো এইখানে আমরা জানি যে প্রথমার মধ্যে কি আসে, আমাদের শূন্য বিভক্তি বা এ অন্তস্তিয়াতে, দ্বিতীয় আসে কে রে, তৃতীয় আসে কি দ্বারা দিয়া কর্তৃক, চতুর্থী আসে হচ্ছে যে কে রে জন্য নিমিত্ত। এখানে আমাদের দ্বিতীয়াও কে রে এবং চতুর্থ কে রে, কিন্তু আমাদের চতুর্থীর ক্ষেত্রে হবে যে কোনো উদ্দেশ্য থাকে এখানে, সে উদ্দেশ্য বা নিমিত্তের ক্ষেত্রে আমাদের এই কে রেটা ব্যবহার করা হয়। পঞ্চমী হচ্ছে আমাদের হইতে থেকেছে, ষষ্ঠী হচ্ছে র এর, এবং সপ্তমী হচ্ছে যে এ অন্তস্তিয়াতে। তো এইগুলো হচ্ছে আমাদের নাম বিভক্তি বা শব্দ বিভক্তি। আচ্ছা, এরপরে আসি হচ্ছে এরপরে আসে আমাদের কারক। মনে রাখবে যে কারক এবং বিভক্তি কিন্তু একে অপরের সাথে কিন্তু আমাদের সংযুক্ত করে। তো কারক আমাদের বিভক্তি ব্যবহার করেই কিন্তু আমাদের কারকগুলো নির্ণয় করা হয়। তো এবার আসি হচ্ছে আমাদের কারক। তো প্রথম আসি যে কারক কাকে বলে। কারক হচ্ছে যে বাক্যস্থিত ক্রিয়াপদের সাথে বাক্যস্থিত ক্রিয়াপদের সাথে নামপদের যে সম্পর্ক, তাহলে বাক্যস্থিত এই যে ক্রিয়াপদের সাথে নামপদের যে সম্পর্ক তাকে কারক বলে। এখানে ক্রিয়াপদ বলতে তো আমরা বুঝতে পারছি ক্রিয়া, আর এখানে আমাদের নামপদ মানে এখানে কিন্তু আমাদের দুইটা আছে, একটা হচ্ছে আমাদের বিশেষ্য, একটা হচ্ছে আমাদের কি সর্বনাম। এই দুইটাকে আমাদের একত্রে বলা হয় নামপদ। তাহলে ক্রিয়াপদের সাথে যে নামপদের যে সম্পর্ক তাকে কারক বলে। আর কারক এই শব্দটিকে ভাঙলে আমরা পাই ক্রি প্লাস নক। কি পাই আমরা? ক্রি প্লাস নক। এটা কিন্তু আমাদের মূর্ধন্য হবে, দন্তন্য না, মূর্ধন্য হবে, ক্রি প্লাস নক। এর অর্থ হচ্ছে যে যা ক্রিয়া সম্পাদন করে। তাহলে কারকের শব্দের অর্থটা কি? অর্থ হচ্ছে যে যা ক্রিয়া সম্পাদন করে। এখন আমাদের এখানে জানা একটু আছে যে কারক মূলত 6 প্রকার। কারক মূলত 6 প্রকার। তার মধ্যে আছে আমাদের কর্তৃকারক, কর্মকারক, করণকারক, অপাদান কারক, অধিকরণ কারক। এবং পূর্বে আমাদের সম্পাদন কারক থাকলেও বর্তমানে সেটিকে কিন্তু আর নাই। বর্তমানে আমাদের সম্বন্ধ পদকে এখানে অন্তর্ভুক্ত করা হয়েছে। তো এখন আসে হচ্ছে আমরা কর্তৃকারকে। আচ্ছা, কর্তৃকারকে মানে হচ্ছে যে যে পদে আমাদের কর্তাই আসল বা কর্তাই মূল। দেখি যে বিশেষ্য বা সর্বনাম পদ ক্রিয়া সম্পাদন করে তাকে কর্তৃকারক বলে। কর্তৃকারক চেনার সবচেয়ে ভালো একটা উপায় হচ্ছে যে এই ক্ষেত্রে আমাদের বাক্যে যে ক্রিয়া থাকবে সেই ক্রিয়াকে আমরা কে বা কারা দ্বারা প্রশ্ন করতে পারি। তাহলে কে বা কারা দ্বারা প্রশ্ন করলে যে উত্তরটা আমরা পাবো সেটাই হচ্ছে আমাদের কর্তৃকারকের কর্তা হবে। ওকে, তাহলে এখানে হবে কি কে বা কারা। যেমন এখানে বলা হয়েছে যে যদি আমরা বলি এখানে যে নাসিমা, যদি বলি আমরা যে নাসিমা ফুল তুলছে, নাসিমা ফুল তুলছে, তাহলে যদি এখানে বলি যে আমরা কে ফুল তুলছে, এখানে নাসিমা ফুল তুলছে, তাহলে এখানে আমাদের নাসিমা হবে কি, এখানে আমাদের হবে কি, এখানে কর্তৃকারক হবে। ঠিক আছে, তেমনই দেখো এখানে বসে যে ঘোড়া ঘাস খায়, ঘোড়া ঘাস খায়, কে ঘাস খায়, এখানে আমাদের ঘোড়া ঘাস খায়, এখানে ঘোড়া হবে আমাদের কর্তৃকারক। যদি বলা হয় যে ফরহাদ বই পড়ছে, কে বই পড়ছে, ফরহাদ বই পড়ছে। ঠিক আছে, যদি বলি যে রহিম সাইকেল চালাচ্ছে, কে সাইকেল চালাচ্ছে, রহিম চালাচ্ছে, তাহলে এগুলো হচ্ছে আমাদের কি হবে, কর্তৃকারক। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছো। যদি তোমাদের কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা তোমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করো। ওকে, এরপরে আসে যে আমাদের কর্তৃকারকের মধ্যে কিন্তু আমাদের অনেকগুলো ভাগ থাকে। তার মধ্যে হচ্ছে যে আমাদের বাক্যে ক্রিয়া সম্পাদনের ওপর ভিত্তি করে কিন্তু আমাদের কর্তৃকারক 4 প্রকার। সে 4 প্রকারের মধ্যে একটা হচ্ছে আমাদের মুখ্যকর্তা, প্রয়োজ্যকর্তা এবং হচ্ছে আমাদের ব্যতিহারকর্তা। তাহলে আমরা কি পেলাম, যে এটা হচ্ছে যে আমাদের মুখ্যকর্তা, প্রয়োজ্যকর্তা এবং ব্যতিহারকর্তা। তো এখন তাহলে আমাদের মুখ্যকর্তা কি? মুখ্যকর্তা হচ্ছে যে
যে মুখ্য কর্তা অর্থাৎ হচ্ছে যে নিজের ক্রিয়া নিজেই সম্পন্ন করে তাকে আমরা বলবো মুখ্য কর্তা। অর্থাৎ বাক্যের মধ্যে কর্তা নিজেই নিজের কাজটা সম্পন্ন করবে। যেমন আমরা যদি বলি যে নাসিমা ফুল তুলছে, আমরা দেখেছিলাম এখানে নাসিমা ফুল তুলছে, নাসিমা ফুল তুলছে, তাহলে এখানে যে আমাদের কাজটা হচ্ছে কি ফুল তোলা, তাহলে এখানে কাজটা কে করছে? কাজটা কিন্তু করছে আমাদের নাসিমা করতে কিন্তু কাজটা করা হচ্ছে, তাহলে এখানে নাসিমা হচ্ছে আমাদের কি হবে এখানে মুখ্য কর্তা। তেমন এখানে বলা আছে যে মুষলধারে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি কিন্তু নিজে নিজেই পড়ছে এখানে, এই কারণে এই বৃষ্টিটা হবে এখানে কিন্তু আমাদের মুখ্য কর্তা। ঠিক আছে, ওকে। এরপরে আসে যে হচ্ছে আমাদের প্রয়োযোজক কর্তা। প্রয়োযোজক কর্তার মধ্যে হচ্ছে যে মানে মুখ্য কর্তা, তো মূল কর্তা বা মুখ্য কর্তা যদি অন্য কারো মাধ্যমে কাজটি করিয়ে নেয় তাহলে সেটি হবে হচ্ছে আমাদের প্রযোজক কর্তা। যেমন যদি বলা হয় যে শিক্ষক ছাত্রদের ব্যাকরণ পড়াচ্ছে, তাহলে এই ব্যাকরণ পড়ানোটা কার মাধ্যমে হচ্ছে? শিক্ষকের মাধ্যমে হচ্ছে, তাই না? তাহলে এখানে শিক্ষক হবে হচ্ছে আমাদের প্রযোজক কর্তা। ঠিক তেমনই বলা হয়েছে এখানে যে মা শিশুকে চাঁদ দেখান, তাহলে এখানে মূলত হচ্ছে কি যে মা কিন্তু শিশুকে চাঁদ দেখাচ্ছে, মানে মায়ের মাধ্যমে কিন্তু শিশু এখানে কাজটি সম্পন্ন করছে, এই কারণে এখানে মা হবে কি? মা হবে এখানে আমাদের প্রযোজক কর্তা। ওকে, এইটুকু। এরপরে আসে হচ্ছে আমাদের প্রয়োজ্যকর্তা। প্রয়োজ্যকর্তা মানে কি যে কর্তা অন্যের কাজ করে দেয়, মানে এখানে আমরা যদি বলি না যে প্রক্সি আছে না, যে আমরা ক্লাসে গেলাম না অথচ আমাদের হয়ে কেউ প্রক্সি দিয়ে দিল, ঠিক তেমনই হচ্ছে এখানে এটা, যে প্রযোজককর্তা হচ্ছে যে অন্যের হয়ে কাজটা করে দেয়। যেমন দেখো এখানে বলছে যে শিক্ষক ছাত্রদের ব্যাকরণ পড়াচ্ছেন, তাহলে এখানে শিক্ষক কিন্তু ছাত্রদের হয়ে কিন্তু ব্যাকরণটা এখানে পড়াচ্ছে, তাই তো? কিন্তু এখানে মূলত কাজ ছিল এদের কাদের? ছাত্রদের কাজ ছিল, তাহলে এখানে ছাত্রদের হবে কি? এটা আছে আমাদের কি? এখানে হবে আমাদের প্রয়োজককর্তা। ঠিক আছে, তাহলে আমরা দেখলাম তাহলে এখানে শিক্ষক হচ্ছে এখানে প্রযোজককর্তা, আর ছাত্রদের হচ্ছে এখানে কি? এটা হচ্ছে আমাদের প্রয়োজ্যকর্তা। ওকে, আবারও বলছি বলছে যে কর্তা অন্যের দ্বারা কাজ করিয়ে নেয় তাকে বলা হবে প্রযোজককর্তা। তাহলে এখানে হচ্ছে যে আমাদের শিক্ষক হবে এখানে আমাদের প্রযোজককর্তা, আর প্রয়োজ্যকর্তা মানে হচ্ছে যে কর্তা অন্যের কাজ করে দেয়, তাহলে এখানে আমাদের ছাত্রদের হবে হচ্ছে এখানে আমাদের প্রয়োজ্যকর্তা। ঠিক আছে, ওকে। এরপরে আসে হচ্ছে আমাদের কি যে ব্যতিহার কর্তা। আচ্ছা, ব্যতিহার কর্তা মানে হচ্ছে যে একটা বাক্যের মধ্যে দুইজন কর্তা থাকবে, দুইজন কর্তা হচ্ছে যে একই সময়ে একই কাজ করবে, তাকে বলা হবে কি? আমাদের ব্যতিহার কর্তা। যেমন যদি বলা হয় যে বাঘে মহিষে এক ঘাটে জল খায়, তাহলে এখানে আমাদের বাঘে মহিষে একসাথে কিন্তু আমাদের একই কাজ করছে, এই কারণ এটি হচ্ছে আমাদের ব্যতিহার কর্তা। ঠিক তেমনই দেখো বলা হয়েছে এখানে যে রাজায় রাজায় যুদ্ধ, তাই না? এখানে কিন্তু আমাদের রাজা বলতে কিন্তু দুইজন রাজা হতে পারে, একই সঙ্গে যুদ্ধ করছে, একই সময় যুদ্ধ করছে, এই কারণে এটি হবে হচ্ছে আমাদের ব্যতিহার কর্তা। ঠিক আছে, এইটুকু। ওকে, আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছো। এরপরে আসে আমাদের কর্তৃকারকটা হচ্ছে যে আমাদের আরও অনেকগুলো প্রকারভেদ আছে, তার মধ্যে হচ্ছে যে প্রকাশভঙ্গি অনুসারে কর্তৃকারক হচ্ছে আমাদের তিন প্রকার। কর্তৃকারক আছে আমাদের তিন প্রকার। এর মধ্যে আছে আমাদের কর্মবাচ্যর কর্তা মানে হচ্ছে যে এখানে হচ্ছে যে আমাদের কর্ম এখানে প্রাধান্য পাবে। কর্মবাচ্যর কর্তা মানে হচ্ছে যে বাক্যে আমাদের কর্মটায় প্রাধান্য পাবে, কর্তা এখানে কোনো প্রাধান্য পাবে না। যদি আমরা দেখি যে বাক্যে কর্তা থাকা সত্ত্বেও কোনো কর্মপদ প্রাধান্য পায় সেই কর্তাকে বলা হবে কি? কর্মবাচ্যর কর্তা। আবার খেয়াল করো, বলছে যে বাক্যে কর্তা থাকা সত্ত্বেও কোনো কর্মপদ প্রাধান্য পায় তাকে বলা হচ্ছে আমাদের যে কর্মবাচ্যকর্তা। যেমন দেখো বলছে যে পুলিশ দ্বারা চোর ধৃত হয়েছে, মানে পুলিশ কর্তৃক চোরটা ধরা হয়েছে। এখানে হচ্ছে যে আমাদের কর্ম বের করার একটা নিয়ম আছে, যে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে বলা হবে আমাদের কর্ম। যদি বলা হয় যে কি দ্বারা বা কাকে দ্বারা হবে, তাহলে এখানে আমাদের পুলিশ, তাহলে এখানে কিন্তু পুলিশ হচ্ছে কিন্তু আমাদের কর্ম, পুলিশ হচ্ছে এখানে আমাদের কর্ম, এবং চোর হচ্ছে এখানে আমাদের কি? কর্তা।
চোর হচ্ছে এখানে আমাদের কর্তা এবং পুলিশ হচ্ছে এখানে আমাদের কর্ম, কিন্তু এখানে আমাদের চোর থাকা সত্ত্বেও কিন্তু আমাদের পুলিশকে আমাদের বেশি আমাদের প্রাধান্য পাচ্ছে। এই কারণে এখানে পুলিশ হচ্ছে আমাদের কর্মবাচ্য কর্তা। আশা করি তুমি এটাকে বুঝতে পেরেছো। আবার খেয়াল করো যে এখানে আমাদের বলছে পুলিশ দ্বারা চোর ধৃত হয়েছে। আমরা জানি যে কোনো বাক্যকে যদি আমরা কি বা কাকে দ্বারা প্রশ্ন করি সেক্ষেত্রে যে উত্তরটা আসে সেটা হচ্ছে আমাদের কর্ম। এখানে এই বাক্যের মধ্যে পুলিশ দ্বারা চোর ধৃত হয়েছে, এখানে চোর হচ্ছে আমাদের কর্তা আর পুলিশ হচ্ছে এখানে আমাদের কর্ম। এই বাক্যে আমাদের কর্তা থাকা সত্ত্বেও কিন্তু আমাদের কর্মটা প্রাধান্য পাচ্ছে, এই কারণে এখানে পুলিশটা হচ্ছে আমাদের কর্মবাচ্য কর্তা। তোমরা একটু খেয়াল করতে পারো যে কর্মবাচ্য কর্তা মানে এখানে হচ্ছে আমাদের কর্ম প্রাধান্য পাবে, কর্ম প্রাধান্য পাবে। ওকে, এরপরে আসে হচ্ছে আমাদের এরপরে আসে হচ্ছে আমাদের ভাববাচ্য কর্তা। ভাববাচ্য কর্তা মানে যে বাক্যে ক্রিয়াপদ প্রাধান্য পায়, মানে কোনো কিছু করা হচ্ছে সেই ক্রিয়াপদটা আমাদের প্রাধান্য পায়, তার নাম হচ্ছে আমাদের কি ভাববাচ্য কর্তা। যেমন যদি বলি আমার যাওয়া হবে না, তাহলে এখানে আমাদের এখানে ক্রিয়া কোনটা, যে যাওয়া, তাহলে এখানে আমাদের ক্রিয়া হচ্ছে এখানে যাওয়া, তাহলে এখানে আমাদের এই যাওয়াটার আমাদের তাহলে কর্তা হচ্ছে এখানে আমার, তাহলে এখানে আমার হবে হচ্ছে এখানে আমাদের ভাববাচ্যের কর্তা। তাহলে আবারও বলি যে যে বাক্যে ক্রিয়াপদ প্রাধান্য পাবে তার কর্তাকে বলা হবে কি ভাববাচ্য কর্তা। তাহলে এখানে আমাদের ক্রিয়াটা হচ্ছে কি, যে যাওয়া, কোথাও যাওয়া হচ্ছে এখানে আমাদের ক্রিয়া, তাহলে এই ক্রিয়ার কর্তা হচ্ছে আমার, তাহলে এখানে আমার হবে হচ্ছে যে এখানে ভাববাচ্য কর্তা। এরপরে আসে হচ্ছে আমরা কর্ম কর্তৃবাচ্যর কর্তা। 3 নম্বরটা হচ্ছে আমাদের কি, যে কর্ম কর্তৃবাচ্যর কর্তা। এটা অর্থ হচ্ছে যে কর্মপদ যদি কর্তার কাজ সম্পন্ন করে, অর্থাৎ একই ব্যক্তি দ্বারা দুইজনের কাজ যদি সম্পন্ন হয় সেটি হচ্ছে আমাদের কর্ম কর্তৃবাচ্যর কর্তা। মানে হচ্ছে যে আমরা একজন ব্যক্তি দিয়ে আমরা দুইটা কাজই করতে পারি, তাকে বলা হবে কি আমাদের কর্ম কর্তৃবাচ্যর কর্তা। যেমন বলা আছে যে বাঁশি বাজে, তাহলে এখানে যদি বলতাম আমরা যে কি বাজে মানে এখানে বাঁশি বাজে, তাহলে এখানে এইটা হচ্ছে কি আমাদের, এটা হচ্ছে আমাদের কর্ম, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কর্ম, নট আমাদের কর্তা। তাহলে এই যে এখানে যে কর্মটা আমাদের বাঁশি ছিল, এই কর্মটা একই সঙ্গে আমাদের কর্মর কাজও করছে, পাশাপাশি আমাদের কর্তার কাজও করছে, মানে দুইটা কাজ সে একত্রে কাজটা করছে। এই কারণে এটা হচ্ছে এখানে আমাদের হবে যে আমাদের কর্ম কর্তৃবাচ্যর কর্তা। যদি বলা হয় যে এই কলমটা লেখে ভালো, এই বাক্যের মধ্যে কিন্তু আমাদের কি লেখে ভালো, কলম লেখে ভালো, তাহলে কলমটা হচ্ছে এখানে কর্ম, পাশাপাশি সে কিন্তু এখানে কর্তার কাজও করছে, যার কারণে কলমটা হবে এখানে আমাদের কর্ম কর্তৃবাচ্যর কর্তা। উদাহরণটা এখানে দেওয়া নাই, তবু তোমাদের সুবিধার্থে এটা আমি বলে দিলাম যে এই কলমটা লেখে ভালো, এখানে কলমটা হচ্ছে এখানে আমাদের কর্ম, যেটা হচ্ছে আমাদের একসাথে আমাদের কর্মেরও কাজ করছে, পাশাপাশি আমাদের কর্তারও কাজ করছে, যার কারণে এইটা হবে আমাদের কর্ম কর্তৃবাচ্যর কর্তা। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর এখানে ক্রিয়া মানে তোমরা বুঝতেই পারো যে পদ দ্বারা কোনো কিছু করা, হওয়া ইত্যাদি বোঝায়, সেটা হচ্ছে আমাদের ক্রিয়াপদ। আর কর্তা যাকে আশ্রয় করে ক্রিয়া করে সম্পাদন করে তার নাম হচ্ছে আমাদের কি কর্ম বলা হবে। ঠিক আছে, যেমন বলছে যে এখানে মাকে মনে পড়ে, কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তার নাম হচ্ছে কি আমাদের কর্ম। তাহলে বলছে কাকে মনে পড়ে, বলছে যে মাকে মনে পড়ে, এই যেখানে আমাদের মাকে মনে করে, তাহলে এখানে হচ্ছে এটা হচ্ছে আমাদের কর্ম। আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো। যদি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয় তোমরা তাহলে আমাদের কমেন্টে কমেন্ট করো। আচ্ছা, এরপরে যাই, তাহলে এইটুকু ছিল হচ্ছে আমাদের কর্তৃকারক। এরপরে কারকের অন্য একটা আমাদের নাম হচ্ছে কি, যে কর্মকারক। ওকে, তাহলে কর্মকারক হচ্ছে যে যাকে আশ্রয় করে কর্তা ক্রিয়া সম্পাদন করে, তার নাম হচ্ছে এখানে আমাদের কি, তার নাম হচ্ছে আমাদের কর্মকারক। তার মানে কি, যে যাকে আশ্রয় করে কর্তা ক্রিয়া সম্পাদন করে তাকে বলা হচ্ছে আমাদের কর্মকারক।
তাহলে আমরা একটু আগে বলেছিলাম যে যে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটি হচ্ছে আমাদের কর্ম, মানে কোনো বাক্যে যে ক্রিয়া থাকবে তাকে আমরা যদি কি বা কাকে দ্বারা প্রশ্ন করি যে উত্তরটা আসবে সেটাই হচ্ছে আমাদের কর্ম। যদি আমরা বলি যে নাসিমা, যদি বলি যে নাসিমা ফুল তুলছে, নাসিমা ফুল তুলছে, তাহলে যদি এখানে বলি যে নাসিমা কি তুলছে, নাসিমা কি তুলছে, নাসিমা ফুল তুলছে, তাহলে এই যে এখানে ফুলটা কি হবে, ফুলটা হচ্ছে এখানে আমাদের কর্ম। নাসিমা কি তুলছে, নাসিমা ফুল তুলছে, তাহলে এখানে ফুলটা হবে কি, ফুলটা হচ্ছে আমাদের কর্ম। ঠিক একইভাবে আমরা সকল বাক্যের ক্ষেত্রে আমরা কি বা কাকে দ্বারা আমরা যদি প্রশ্ন করি তাকে হচ্ছে যে আমরা এটা বলতে পারি। যদি বলা হয় ডাক্তার ডাকো, এটা খুব একটা গুরুত্বপূর্ণ, এটা বিভিন্ন পরীক্ষায় এসে থাকে যে ডাক্তার ডাকো। যদি বলি যে ডাক্তার ডাকো, ডাক্তার ডাকো, তাহলে এখানে উত্তর হবে আমাদের কাকে ডাকো, কাকে ডাকো, ডাক্তার ডাকো। তাহলে এখানে ডাক্তারটা কি, ডাক্তারটা হচ্ছে এখানে হচ্ছে আমাদের কর্মকারক। আশা করি তোমরা বুঝেছো। আর এক্ষেত্রে যদি বলা হয় যে ডাক্তার ডাকো, কোন কারকে কোন বিভক্তি, তাহলে এখানে আমরা কারকটা বুঝে গেলাম যে কাকে ডাকো, ডাক্তার ডাকো। আর মনে রাখবা যে আমাদের যে বিভক্তি, যে আমাদের নাম বিভক্তি 7টা আছে, ওই 7 প্রকারের মধ্যে কিন্তু এখানে কিন্তু আমাদের কোনো কিছু যুক্ত আছে, এখানে কিন্তু আমাদের কোনো কিছু যুক্ত নাই। কোনো কিছু যুক্ত নাই অর্থ হচ্ছে যে এটা আমাদের শূন্য বিভক্তি। তাহলে ডাক্তার ডাকো হচ্ছে আমাদের কর্মকারকে শূন্য বিভক্তি, কর্মকারকে শূন্য বিভক্তি। এটি খুব গুরুত্বপূর্ণ একটি উদাহরণ, তোমরা এটা এখন থেকে মনে রাখবে। দেখো এরপরে আমরা যদি দেখি যে এখানে কর্মকারক 2 প্রকার। কর্তৃকারকের মতো কর্মকারকও আমাদের অনেকগুলো ভাগ আছে, সেখানে হচ্ছে যে আমাদের কর্মকারক 2 প্রকার। এক হচ্ছে আমাদের মুখ্য কর্ম, একটা হচ্ছে আমাদের গৌণ কর্ম। মুখ্য কর্ম এবং গৌণ কর্ম, তোমাদের বোঝার সুবিধার্থে একটা কথা বলে রাখি যে মুখ্য কর্ম সর্বদা বস্তুবাচক হয় এবং গৌণ কর্ম সর্বদা হচ্ছে আমাদের ব্যক্তিবাচক হয়। আরও একটা তোমাদের তথ্য দিই, সেটা হচ্ছে যে মুখ্য কর্মে কখনো বিভক্তি যুক্ত হয় না, মুখ্য কর্মে কখনো বিভক্তি যুক্ত হয় না, সর্বদা হচ্ছে আমাদের গৌণ কর্মে এই যে ব্যক্তিবাচক ক্ষেত্রে আমাদের বিভক্তি যুক্ত হয় এবং শুধুমাত্র কে বিভক্তি যুক্ত হয়, শুধুমাত্র কে বিভক্তি যুক্ত হয়। আর আমাদের যেখানে মুখ্য কর্ম বা বস্তুবাচক ক্ষেত্রে কোনো আমাদের বিভক্তি যুক্ত করা হয় না। যদি বলি যে বাবা আমাকে একটি কলম কিনে দিলেন, বাবা আমাকে একটি কলম কিনে দিলেন, যদি বলি আমরা এটা, যদি বলি আমরা যে বাবা আমাকে একটি কলম কিনে দিলেন, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমাদের একটা বাক্য যে বাবা আমাকে একটি কলম কিনে দিলেন। তাহলে এখানে আমরা বলছি যে মুখ্য কর্ম হচ্ছে আমাদের সর্বদা বস্তুবাচক, তাহলে এখানে আমাদের বস্তুটা এখানে কে, এখানে হচ্ছে কলম, তাহলে এখানে কলমটা হচ্ছে আমাদের মুখ্য কর্ম, এটা হচ্ছে কি আমাদের মুখ্য কর্ম, ঠিক আছে। মুখ্য কর্ম হচ্ছে এখানে আমাদের কি কলম। তাহলে এখানে আমাদের গৌণ কর্ম কি, তোমাদের আমরা বৃহস্পতিতে এখানে বলছিলাম যে গৌণ কর্মে হচ্ছে সর্বদা আমাদের কে বিভক্তি যুক্ত থাকে, গৌণ কর্মে সর্বদা আমাদের কে বিভক্তি যুক্ত থাকে। তাহলে এখানে দেখো তো আমাদের কে কোথায় আছে, এই যে আমাকে, তাহলে এখানে আমাকে হবে কি, এটা হচ্ছে আমাদের এখানে আমাদের গৌণ কর্ম বা ব্যক্তিবাচক কর্ম। তাহলে বাবা আমাকে একটি কলম কিনে দিলেন, এখানে কলমটা হবে এখানে আমাদের মুখ্য, আর এখানে আমাকে হবে এখানে আমাদের গৌণ। ঠিক তেমনই দেখো বলছে যে শিক্ষক আমাকে কম্পিউটার দিলেন, শিক্ষক আমাকে কম্পিউটার, তাহলে এখানে আমাদের বস্তুকে, তাহলে বস্তু হচ্ছে এখানে আমাদের কম্পিউটার, তাহলে এটা হচ্ছে আমাদের মুখ্য এবং এখানে আমাদের বিভক্তি কে আছে কোথায়, আমাকে, তাহলে এখানে আমাকে হচ্ছে এখানে আমাদের গৌণ কর্ম, তাহলে এখানে কম্পিউটার হচ্ছে আমাদের মুখ্য এবং আমাকে হচ্ছে এখানে আমাদের গৌণ। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছো। এরপরে যদি আমরা আসি যে কর্মকারকের মধ্যে আরও অনেক কিছু আমাদের সংযুক্ত করা যায়, তার মধ্যে একটা আছে আমাদের যে সকর্মক্রিয়া। সকর্মক্রিয়া অর্থ হচ্ছে যে যে কর্তা নিজেই তার নিজের কাজ
যে কর্তা নিজেই তার নিজের কাজ সম্পাদন করে তার কর্মকে বলা হয় আমাদের সকর্মক ক্রিয়া। তার কর্মকে বলা হয় কি আমাদের সকর্মক ক্রিয়া। আচ্ছা, এরপরে আসে হচ্ছে যে আমাদের প্রয়োজক ক্রিয়া। প্রয়োজক ক্রিয়া কর্ম অর্থাৎ যে কর্তাকে অন্য কেউ কোনো কাজে নিয়োজিত করে তার কর্মকে বলা হয় প্রয়োজক ক্রিয়ার কর্ম। ওকে, তাহলে এখানে বলছে আমাদের যে সকর্মক ক্রিয়া। সকর্মক ক্রিয়ার অর্থ হচ্ছে যে কর্তা নিজে নিজে তার কর্ম সম্পাদন করে তার কর্মকে বলা হবে আমাদের কি সকর্মক ক্রিয়া। যদি বলি এখানে যে প্রিয়া, যদি বলি যে প্রিয়া ফুল তুলছে, বা যদি বলি যে রিয়া বই পড়ছে, তাহলে এখন দেখো যে কি বলছে এখানে যে কর্তা নিজেই তার কর্ম সম্পাদন করে তার কর্মকে বলা হবে আমাদের সকর্মক ক্রিয়া। তাহলে এখানে প্রিয়া ফুল তুলছে, তাহলে এখানে ফুল তোলার কাজটা কি প্রিয়া নিজেই করছে। তাহলে এইখানে যে আমাদের কর্মটা হচ্ছে এইটা হচ্ছে আমাদের কি হবে যে সকর্মক। তাহলে সকর্মক ক্রিয়া হবে এটা আমাদের ফুল, সকর্মক ক্রিয়ার কর্ম হবে আমাদের ফুল। ঠিক তেমনই দেখো বলছে যে রিয়া বই পড়ছে, তাহলে এখানে বই পড়াটার কাজ কি রিয়া নিজেই করছে, তার মানে এখানে বইটা কি হবে আমাদের কর্ম, এবং এটাই হচ্ছে আমাদের হবে যে সকর্মক ক্রিয়ার কর্ম হবে বই। তাই যেখানে ফুল এবং বই এই দুইটাই হচ্ছে আমাদের সকর্মক ক্রিয়ার কর্ম। ওকে, এরপরে আসে হচ্ছে আমাদের প্রয়োজক ক্রিয়ার কর্ম। বলছে যে কর্তাকে অন্য কেউ কোনো কাজে নিয়োজিত করে তার নাম হচ্ছে আমাদের প্রযোজক ক্রিয়ার কর্ম। যদি বলা হয় যে ছেলেটিকে বিছানায় শোয়াও, যদি বলা হয় যে ছেলেটিকে বিছানায় শোয়াও, তাহলে এখানে খেয়াল করো যে ছেলেটিকে বিছানায় শোয়াও, তাহলে এইখানে যে শোয়ানোর যে কাজটা সেটা কিন্তু অন্য কারোর মাধ্যমে করা হচ্ছে, তাই না। তাহলে এখানে আমাদের ছেলেটিকে কি হবে, তাহলে এইটা হচ্ছে আমাদের প্রয়োজক ক্রিয়ার কর্ম হবে ছেলেটিকে। বুঝছে যে ছেলেটিকে বিছানায় শোয়াও, তাহলে এইখানে ছেলেটি কি হবে, তাহলে ছেলেটিকে কিন্তু অন্য কারোর মাধ্যমে কিন্তু শোয়ানো হচ্ছে, তাহলে এখানে ছেলেটিকে হবে হচ্ছে আমাদের প্রয়োজক ক্রিয়ার কর্ম। ঠিক আছে, এই কাজটা সাধারণত আমাদের মা কর্তৃক বা বাবা কর্তৃক হয়ে থাকে, তো এখানে আমাদের ছেলেটিকে হবে হচ্ছে আমাদের প্রয়োজক ক্রিয়ার কর্ম। এরপরে আসে হচ্ছে আমরা সমধাতুজ কর্ম। সমধাতুজ মানে হচ্ছে এখানে সমধাতুজ কর্ম। সমধাতুজ কর্ম অর্থ হচ্ছে যে একই ধাতু থাকবে। বলছে যে এখানে যে কর্তা এবং ক্রিয়া একই ধাতু থেকে উৎপন্ন হলে সেই কর্মকে সমধাতুজ কর্ম বলা হবে। অর্থাৎ আমাদের কর্তা এবং ক্রিয়া দুইটাই হচ্ছে আমাদের একই ধাতু হবে। যেমন উদাহরণ দিই তোমাদের একটা, সেটা হচ্ছে যে খুব এক ঘুম ঘুমিয়েছি। এটাও খুব একটা গুরুত্বপূর্ণ উদাহরণ, যেটা অনেক পরীক্ষা এসে থাকে, যে খুব এক ঘুম ঘুমিয়েছি, খুব এক ঘুম ঘুমিয়েছি। তাহলে এখন দেখো এইখানে দেখো তো ঘুম এবং কি ঘুমিয়েছি এই দুটারই কিন্তু ধাতু কিন্তু এক, ঘুম ধাতু। তাহলে এখানে খুব এক ঘুম ঘুমিয়েছি এই দুটারই কিন্তু ধাতু হচ্ছে ঘুম। তাহলে এই যে দুইটার যে ধাতু আমাদের একই হলো, তাহলে এটার নাম কি, এটার নাম হচ্ছে আমাদের সমধাতুজ কর্ম। তাহলে বেশ এক ঘুম ঘুমিয়েছি, এখানে আমাদের দুটাই হচ্ছে আমাদের একই ধাতু আছে, এই কারণে এটি হচ্ছে আমাদের কি সমধাতুজ কর্ম। এরপরে আসে হচ্ছে আমাদের উদ্দেশ্য কর্ম ও বিধেয় কর্ম। উদ্দেশ্য কর্ম, বিধেয় কর্ম, আমরা জানি যে একটা বাক্যের দুইটা অংশ থাকে, একটা হচ্ছে আমাদের উদ্দেশ্য, একটা হচ্ছে আমাদের বিধেয়।
উদ্দেশ্য মানে হচ্ছে আমরা বলতে পারি যেটা আমাদের সাবজেক্ট বলি ইংলিশে সাবজেক্ট, আর পাশাপাশি আমাদের ভার্ব এবং অবজেক্ট অন্যান্য অংশ নিয়ে আমাদের গঠিত হচ্ছে আমাদের বিধেয় অংশ। তাহলে দেখি এটুকু আমরা। আচ্ছা, তাহলে এখানে বলছে আমাদের যে উদ্দেশ্য কর্ম এবং বিধেয় কর্ম। তাহলে উদ্দেশ্য কর্ম বলতে হবে কি, যে কর্ম হচ্ছে আমাদের কর্তার সাথে থাকবে তাকে বলবো আমরা উদ্দেশ্য কর্ম, আর যে কর্তা বা যে কর্ম থাকবে হচ্ছে যে আমাদের বিধেয়র সঙ্গে তাকে বলবো আমরা বিধেয় কর্ম। তোমরা একটা উদাহরণ দেখো, সেটা হচ্ছে যে দুধকে মোরা দুগ্ধ বলি। দেখো তা বসে কি এখানে যে দুধকে মোরা দুগ্ধ বলি, তাহলে এইটা কি আমাদের, এটা হচ্ছে আমাদের কি উদ্দেশ্য অংশ, এটা হচ্ছে আমাদের উদ্দেশ্য, আর এটা হচ্ছে কি আমাদের বিধেয় অংশ। এটুকু তো ক্লিয়ার তোমাদের? তাহলে আমাদের এইটুকু হচ্ছে আমাদের যদি উদ্দেশ্য অংশ হয়, তাহলে এইটা হচ্ছে আমাদের কি উদ্দেশ্য কর্ম, এটা হচ্ছে আমাদের উদ্দেশ্য কর্ম, আর এটা হচ্ছে আমাদের বিধেয় অংশ। তো এই কারণে এটা হবে আমাদের কি বিধেয় কর্ম, এটা হচ্ছে আমাদের বিধেয় কর্ম। তাহলে দুধকে মোরা দুগ্ধ বলি, অথবা বলতে পারলি যে হলুদকে মোরা বলি হরিদ্রা। যদি বলি যে হলুদকে বলি হরিদ্রা, তাহলে এখন দেখো এইখানে তাহলে আমাদের উদ্দেশ্য অংশ কোনটা, এখানে হচ্ছে হলুদ হচ্ছে আমাদের উদ্দেশ্য, এইটা হচ্ছে আমাদের উদ্দেশ্য কর্ম, এবং হরিদ্রা হচ্ছে আমাদের বিধেয় অংশ, এই কারণে হরিদ্রা হবে হচ্ছে আমাদের বিধেয় কর্ম। ঠিক আছে, আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছো। তার মানে বুঝলাম কি যে সকর্ম ক্রিয়া হবে, যে কর্তা যখন তার নিজের কাজ নিজেই করবে সেই বাক্যের কর্ম হচ্ছে আমাদের সকর্ম ক্রিয়াকর্ম, আর যেটা হচ্ছে যে আমাদের অন্যের মাধ্যমে কোনো কাজটা করা হবে সেটা হচ্ছে আমাদের প্রযোজক ক্রিয়াকর্ম। যেমন ছেলেটিকে বিছানায় শোও, এখানে ছেলেটিকে হবে আমাদের প্রযোজক ক্রিয়াকর্ম। সমধাতু মানে হচ্ছে যে আমাদের কর্তা এবং ক্রিয়া দুটাই হচ্ছে আমাদের একই ধাতু থেকে উৎপন্ন হবে। যেমন বেশ ঘুমিয়েছি, এখানে আমাদের ঘুম এবং ঘুমিয়েছি দুটারই আমাদের ধাতু হচ্ছে এক, এখন এটি হচ্ছে আমাদের সমধাতুজ কর্ম। এবং উদ্দেশ্য কর্ম হচ্ছে যে কর্ম হচ্ছে আমাদের উদ্দেশ্যকে থাকবে সেটা হচ্ছে আমাদের উদ্দেশ্য কর্ম, এবং যে কর্ম থাকবে আমাদের বিধেয় অংশে সেটা হবে হচ্ছে আমাদের বিধেয় কর্ম। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছো। আচ্ছা, তো এই ক্ষেত্রে এটা আমাদের গেল কারক নির্ণয়। যদি তোমাদেরকে প্রশ্ন করা হয় যে এটি কোন কারকে কোন বিভক্তি, তাহলে সেক্ষেত্রে আমরা কিভাবে এটাকে আমরা উত্তর দেব। যদি বলা হয় যে ধোপাকে কাপড় দাও, ধোপাকে কাপড় দাও, ধোপাকে কাপড় দাও, তাহলে আমরা কিভাবে বুঝবো যে এটা আমাদের কোন কারক। তাহলে এখানে আমরা প্রশ্ন করব যে কি বা কাকে দ্বারা। যদি বলি যে কাকে কাপড় দাও, কাকে কাপড় দাও, কাকে দিয়ে আমরা এখানে ধোপাকে আমরা কাপড় দিই, তাহলে এটা হচ্ছে কি আমাদের কর্মকারক, এটা হচ্ছে কি আমাদের কর্ম আছে এখানে, এটা কর্মকারক। তো ধোপাকে কাপড় দাও, তো ধোপাকে কাকে কাপড় দাও, ধোপাকে কাপড় দাও, তাহলে এইটা হচ্ছে আমাদের কর্মকারক। এখন যদি আসি বিভক্তিতে, তো সেক্ষেত্রে আমাদের বিভক্তি চেনার কিছু উপায় আছে। তো সেক্ষেত্রে দেখো এখানে কি ধোপা কে আছে, এখানে কে, এখন বলো এখানে কে, তাহলে কি হবে, কে বিভক্তি কোথায় আছে আমাদের দ্বিতীয়াতে, হ্যাঁ দ্বিতীয়া আছে আমাদের কে রে, তাহলে এইটা হচ্ছে আমাদের দ্বিতীয়া, এটা হচ্ছে দ্বিতীয়া। তাহলে এখানে যে ধোপাকে কাপড় দাও, এই পুরো বাক্যটি হচ্ছে আমাদের কর্মকারকে দ্বিতীয়া বিভক্তি, কর্মকারকে দ্বিতীয়া বিভক্তি। ঠিক আছে। আচ্ছা, যদি বলি আমরা যে ছাত্ররা ক্রিকেট খেলে, ছাত্ররা ক্রিকেট খেলে, ঠিক আছে, ছাত্ররা ক্রিকেট খেলে, ঠিক আছে। এখন বলছে যে তাহলে ছাত্ররা কি খেলে, ছাত্ররা ক্রিকেট খেলে,
তাহলে এখন এইটি আমাদের তাহলে কি হবে, এখানে কি কোনো আমাদের বিভক্তি যুক্ত আছে, এখানে বিভক্তি যুক্ত আছে না, এখানে আমাদের বিভক্তি যুক্ত নাই, তাহলে এখানে আমাদের কি আছে, এখানে আমাদের শূন্য বিভক্তি আছে। মনে রাখবে যে কখনো যদি আমরা যদি কখনো কোনো বিভক্তি খুঁজে না পাই তাহলে ভাববো যে এখানে আমাদের শূন্য বিভক্তি আছে। তাহলে ছাত্ররা ক্রিকেট খেলছে, এটা হবে হচ্ছে যে আমাদের কর্মে শূন্য বা কর্মকারকে শূন্য বিভক্তি, অর্থাৎ কর্মে শূন্য, কারণ এখানে আমাদের কর্মে শূন্য, কারণ এখানে আমাদের কোনো কিছু যুক্ত করা হয়নি। তাহলে ধোপাকে কাপড় দাও, এখানে আমাদের কে বিভক্তি আছে, যার কারণে এটা হবে আমাদের কর্মের দ্বিতীয়া। এবং ছাত্ররা ক্রিকেট খেলে, এখানে আমাদের কোনো বিভক্তি যুক্ত হয়নি, যার কারণে এটি হবে আছে আমাদের কর্মের শূন্য। আশা করি তোমরা এভাবে তোমরা চেষ্টা করলে তোমরাও কিন্তু বের করতে পারবে যে এটি কোন কারকে কোন বিভক্তি। এরপরে আসো করণ কারক, এরপরে আসো করণ কারক। মনে রাখবে যে করণ শব্দটির অর্থ হচ্ছে কোনো যন্ত্র, সহায়ক বা উপায়। করণ শব্দটির অর্থ কি, যন্ত্র, সহায়ক বা উপায়। তাহলে ক্রিয়াকে কি দ্বারা, ক্রিয়াকে যদি বলি আমরা কি দ্বারা, কি উপায়ে, কিসের দ্বারা, কিসের সাহায্যে, কি দ্বারা, যদি আমরা বলি ক্রিয়াকে যে কি দ্বারা, কি উপায়ে, কিসের দ্বারা বা কিসের সাহায্যে প্রশ্ন করলে আমাদের যে উত্তর পাওয়া যাবে তাই হচ্ছে আমাদের করণ কারক। তোমরা আরেকটু মনে রাখবে যে করণ কারকে আমাদের যে কোনো একটা বস্তুর নাম উল্লেখ থাকবে, যে কোনো একটা বস্তুর নাম উল্লেখ থাকবেই। তাহলে যদি বলা হয় এখানে আমাদের যে যে নীলা নীলা কলম দিয়ে লেখে, নীলা কলম দিয়ে লেখে। তাহলে নীলা কলম দিয়ে লেখে, তাহলে নীলা কিসের সাহায্যে লেখে বা কলম দিয়ে লেখে, তাই তো। তাহলে নীলা কিসের দ্বারা বা কিসের সাহায্যে লেখে, নীলা কলমের সাহায্যে লেখে। তাহলে এখানে কলমটা কি, তাহলে এখানে কলমটা হবে এখানে আমাদের করণ কারক। ঠিক আছে, তেমন যদি বলা হয় যে আরেকটা উদাহরণ দিই তোমাদেরকে, যে যারা গ্রাম অঞ্চলে থাকো বিশেষ করে ছেলেরা, তারা কিন্তু বিভিন্ন আমন মৌসুমে বা আমাদের ইরি মৌসুমে কিন্তু অনেকে ধান কাটে, তাই না। তো ধান কাটার সময় ব্যবহৃত অস্ত্রের নাম কি, এটার নাম কি বলা হবে, কাস্তে বলা হবে। তাহলে কি বলি যে চাষিরা বা ছেলেরা ধারালো কাস্তে, ধারালো কাস্তে দিয়ে ধান কাটছে। তাহলে চাষিরা কিসের সাহায্যে ধান কাটছে, চাষিরা ধারালো কাস্তে মানে হচ্ছে কাঁচি, যেটা আমাদের ধান কাটতে সাহায্য করে সেটা হচ্ছে আমাদের কাস্তে বা কাঁচি বলে অনেক জায়গায়। তাহলে এটা আছে কি, এটা হচ্ছে আমাদের উপকরণ, তাহলে এটা হচ্ছে আমাদের করণ কারক। ঠিক আছে, সাধারণত এক্ষেত্রে আমাদের একটা বস্তু ব্যবহৃত হবে বা বস্তু থাকবে। তেমনই দেখো যদি বলা হয়, এখানে খেয়াল করো, বলছে এ কলমে লেখা ভালো হয় না। এই কলম, মনে করো তুমি একটা কলম কিনেছো, যে কলমে তোমার লিখতে তোমার অসুবিধা হচ্ছে বা তুমি লিখতে পারছো না, তুমি বললে যে এই কলমে লেখা ভালো হয় না। তাহলে এভাবে কি এখানে কি আমাদের কি ব্যবহার করা হয়েছিল, আমাদের কিভাবে আমাদের কিসের সাহায্যে আমাদের লেখা হচ্ছিল, কলমের সাহায্যে। তাহলে এখানে কলমটা হবে কি এখানে আমাদের করণ কারক। বলছে যে নাঙলে জমি চাষ করা হয়, কিসের সাহায্যে করা হয়, নাঙলের সাহায্যে করা হয়। তাহলে এখানে নাঙলটা হবে কি আমাদের করণ কারক। বলছে টাকায় কিনা হয়, তাই না। তাহলে এটা আমাদের বলবে কিসের মাধ্যমে কিনা হয়, তাহলে এটা হবে টাকার মাধ্যমে কিনা হয়। তাহলে এখানে টাকা, এটা হবে কি এখানে হবে আমাদের করণ কারক। অর্থাৎ মনে রাখবা যে করণ কারকের ক্ষেত্রে আমাদের হবে যে যন্ত্র, সহায়ক বা উপায়, এই তিনটা বোঝালে আমাদের বুঝবো যে এটা আমরা করণ কারক। আর সবসময় দেখবা যে করণ কারকের ক্ষেত্রে কোনো একটা বস্তুর নাম উল্লেখ থাকেই,
আচ্ছা, এখন দেখো করণ কারকের ক্ষেত্রে আমরা কিভাবে নির্ণয় করব যেটি কোন কারকে কোন বিভক্তি। সেটি দেখো, এখানে আমাদের মাত্রই বললাম যে টাকায় কিনা হয় না, টাকায় কিনা হয়। তাহলে এখন দেখো তো টাকার মাধ্যমে কিনা হয়, তাহলে এখন দেখো এখানে আমাদের কি আছে, বিভক্তিযুক্ত। তাহলে এটা বুঝতে পারছি যে এটা হচ্ছে আমাদের করণ কারক। এখন দেখো এখানে আমাদের কি অন্তস্তীয় দেওয়া আছে, এ অন্তস্তীয়াতে এটা আমাদের কোন বিভক্তি হয়, আমাদের কি হয়, সপ্তমী বিভক্তি। তাহলে এটি হবে হচ্ছে আমাদের করণে সপ্তমী। কি হবে আমাদের করণে সপ্তমী। কেন সপ্তমী হলো, কারণ এই যে এখানে আমাদের অন্তস্তীয়া আছে, এ অন্তস্তীয়াতে মানে হচ্ছে যে এটা হচ্ছে আমাদের সপ্তমী বিভক্তির আমাদের উদাহরণ, এটা অন্তস্তীয়। তাহলে এটা হচ্ছে আমাদের করণে সপ্তমী। তেমনই যদি দেখো, যদি বল হয় যে নাঙলে জমি চাষ করা হয়, নাঙলে জমি চাষ করা হয়, তাহলে এটি ছিল কি আমাদের করণ কারক। যদি এখন আমরা বিভক্তি যদি আমরা বের করতে চাই, তাহলে কি হবে, এখানে কি নাঙল এ, এখানে কি আমাদের এখানে এ আছে, এ অন্তস্তীয়াতে, তাহলে এখানে কি আমাদের এ আছে, তাহলে এ মানে কি, এ মানে হচ্ছে কি আমাদের সপ্তমী। তাহলে এই উদাহরণটিও হচ্ছে আমাদের করণ কারকে সপ্তমী বিভক্তি। ঠিক আছে। আচ্ছা, যদি বলা হয় যে এই কলমে, হ্যাঁ সেমভাবে এটাও কিন্তু আমাদের সপ্তমী বিভক্তি। ঠিক আছে, আশা করি তোমরা এখন থেকে বের করতে পারবে যে এটি বা কোনো বাক্য কোন কারকে কোন বিভক্তি। এখান থেকে আরও একটি গুরুত্বপূর্ণ বাক্য যেটি আমাদের বিভিন্ন পরীক্ষায় বেশি আসে, সেটি হচ্ছে যে আমাদের যে ঘোড়াকে চাবুক মারো। বিভিন্ন পরীক্ষার প্রশ্ন দেখলে তোমরা দেখতে পাবে যে কিছু কিছু বাক্য আমাদের সব পরীক্ষায় আসে। সেগুলোর মধ্যে একটা হচ্ছে কি যে ঘোড়াকে চাবুক মারো, ঘোড়াকে চাবুক মারো। তাহলে এখানে কি চাবুক কি একটা উপকরণ, চাবুক কি, চাবুক হচ্ছে একটা উপকরণ। তাহলে এটি আমাদের কোন কারক, এটি হচ্ছে আমাদের করণ কারক, করণ কারক। এখন দেখো যে এখানে কি আমাদের কোনো কিছু কি যুক্ত আছে, ঘোড়াকে চাবুক মারো, তাহলে এটা আমাদের কি করণ কারক। এটা তো বুঝতে পেরেছি আমরা যে এটা হচ্ছে আমাদের করণ কারক, তাই না, এটা হচ্ছে আমাদের করণ কারক। এখন দেখো তো চাবুকের সঙ্গে কিছু আমাদের যুক্ত আছে, কিছু আমাদের যুক্ত আছে না, তাহলে এখানে আমাদের কিন্তু কোনো যুক্ত নাই, মানে এখানে কি আছে, এখানে আমাদের শূন্য বিভক্তি আছে। তাহলে যে ঘোড়াকে চাবুক মারো এটা হবে কি আমাদের করণ কারকে সপ্তমী না, এটা হবে আমাদের শূন্য বিভক্তি, এটা হবে আমাদের করণ কারকে শূন্য বিভক্তি, শূন্য বিভক্তি। যেহেতু এখানে আমাদের কোনো কিছু যুক্ত নাই, তাহলে এটা আমাদের কি বিভক্তি, এটা হচ্ছে আমাদের শূন্য বিভক্তি। তাহলে ঘোড়াকে চাবুক মারো এটি হচ্ছে আমাদের করণে শূন্য বিভক্তি বা করণ কারকে শূন্য বিভক্তি। দুটোর যে কোনো একটা লিখলেই হবে। যে অনেকে বলতে পারো যে ভাই করণ কারকে না লিখে যদি করণে দিই, বা অনেক সময় তোমরা দেখবে যে উত্তরে থাকে আমাদের করণে সপ্তমী, তো এটা কি ভুল না, দুইটাই আমাদের সঠিক। তোমরা যদি মনে করো যে লিখবো আমরা করণ কারকে শূন্য বিভক্তি, সেটাও হবে। যদি তোমরা লেখো যে শুধু করণে সপ্তমী, সেটাও সঠিক। তোমাদের ইচ্ছা মতো তোমরা লিখতে পারো, এখানে কোনো সমস্যা হবে না। ওকে, তাহলে একটা গেল আমাদের করণ কারক। এরপরে আসে হচ্ছে আমরা অপাদান কারক। কি কারক, অপাদান কারক। তোমরা মনে রাখবা যে অপাদান কারক চেনার জন্য আমাদের কিছু কিছু আমাদের নিয়ম থাকে, যেমন যা থেকে কোনো কিছু গৃহীত, গৃহীত মানে কি যে গ্রহণ করা হয়। তাহলে যা থেকে কোনো কিছু গৃহীত, কোনো কিছু বিচ্যুত, জাত, বিরত, আরম্ভ, দূরীভূত, রক্ষিত, ভীত, পরাজিত, বঞ্চিত ইত্যাদি বোঝায়। এবং যা দেখে কেউ ভয় পায়, যা দেখে কেউ ভয় পায় তাকে অপাদান কারক বলে। এখানে তোমাদের মধ্যে এমন অনেকেই আছো যারা বাবাকে দেখে ভয় পাও। তো বাবাকে দেখে ভয় পাও, আরও অনেক কিছু আছে যেটা আমি আর কি না বললাম। তো এরকম ভয় পাও, এরকম ভয়, কোনো কিছু থেকে ভীত, আরম্ভ, জাত, বিচ্যুত ইত্যাদি বোঝালে বুঝবো যে এটা হচ্ছে আমাদের অপাদান কারক। আর সবচেয়ে বেশি যেগুলো আমাদের পরীক্ষায় আসে, সেক্ষেত্রে আমাদের দেখা যাবে যে এই অপাদান কারকে থাকে আমাদের হইতে, থেকেছে, হতে
হতে হতে থেকেছে হতে থেকেছে। মনে রাখবা যে অপাদান কারক চেনার ক্ষেত্রে এই তিনটাই আমাদের মুখ্য ভূমিকা পালন করবে। যে আমাদের বাক্যের মধ্যে যদি দেখি আমাদের হতে থেকে চে যদি এইগুলো থাকে তাহলে আমরা একবারে বুঝে যাব যে এটা হচ্ছে আমাদের অপাদান কারক। যদি দেখি আমরা এখানে এখানে আমাদের কিছু কিছু আমাদের এই ভাগ আছে। যদি আমাদের আরম্ভ বোঝায় যেমন তোমরা বলতে পারো যে আগামী রবিবার থেকে পরীক্ষা শুরু, আগামী রবিবার থেকে পরীক্ষা শুরু। তাহলে এখানে আমাদের একটা বার নির্দিষ্ট করে বলা হচ্ছে রবিবার থেকে, তাহলে এখানে রবিবারটা হবে কি আমাদের অপাদান কারক। কি হবে? অপাদান কারক। বলতে পারো যে আগামীকাল থেকে ছুটি শুরু বা আগামীকাল থেকে শীতকালীন ছুটি শুরু। তো সেক্ষেত্রে আগামীকালটা একটা কি কোনো কিছু একটা আরম্ভ বোঝাচ্ছে বা শুরু বোঝাচ্ছে, তো সেটা হবে আমাদের কি আমাদের অপাদান কারক। এরপরে আসে আমাদের যে বিরত মানে কি দূরে থাকো। যদি বলা হয় যে পাপে বিরত হও মানে পাপ থেকে দূরে থাকো, তাহলে এখানে কি বিরত হও মানে কি পাপে, তাহলে এখানে পাপে হচ্ছে আমাদের কি হবে অপাদান কারক। এরপরে আসে কি গৃহীত। যদি বলা হয় যে দুধ থেকে দই হয়, তোমাদের বলেছিলাম একটু আগে যে যে হতে থেকে চেয়ে এটা আমাদের থাকবে বাক্যের মধ্যে। দেখো তো এখানে কি হতে আছে, হতে থেকে, এই যে থেকে আছে, তার মানে বুঝলাম যে এটা হচ্ছে আমাদের কি বাক্য, এটা হচ্ছে আমাদের অপাদান কারক। এটা কিন্তু বোঝার সবথেকে সহজ নিয়ম যে হতে থেকে চেয়ে এই তিনটার মাধ্যমে আমরা বলতে পারবো যে এটা হচ্ছে আমাদের অপাদান কারক। এখন দেখো কি বলছে এখানে যে দুধ থেকে দই হয়। কি হয়? দুধ থেকে দই হয়। আবার বলতে পারি যে আমরা যে শক্তি থেকে মুক্ত মেলে, তাহলে এখানে কি থেকে মেলে? দুধ থেকে মেলে। তাহলে এখানে আমাদের কি কোনো কিছু গ্রহণ করা হচ্ছে, গৃহীত হচ্ছে, তাহলে এখানে দুধ হবে কি আমাদের অপাদান কারক। ঠিক আছে। যদি বলা হয় যে বিচ্যুতি, কি আসে? বিচ্যুতি। দেখো বলছে যে মেঘ থেকে বৃষ্টি পড়ে, মেঘ থেকে বৃষ্টি পড়ে। কি থেকে পড়ে? মেঘ থেকে। এখানে থেকে আছে। বলছে যে গাছ থেকে পাতা পড়ে, থেকে আসে। এইটা দ্বারা বুঝলাম যে এটা হচ্ছে আমাদের অপাদান কারক, এটা হচ্ছে আমাদের অপাদান কারক। এরপরে আছে দেখো জাত মানে কি গ্রহণ করা। জমি থেকে ফসল পায়, জাত হচ্ছে যে জমি থেকে ফসল পায়। অথবা যদি বলি আমরা যে খেজুর রসে গুড় হয়, যদি আমরা বলি যে খেজুর রসে, যদি আমরা বলি যে খেজুর রসে গুড় হয়, তাই না? খেজুর রসে গুড় হয়, তার মানে কি এখানে কিন্তু এটা অর্থ কি? অর্থ হচ্ছে যে খেজুর রস থেকে গুড় হয়। কি হয়? খেজুর রস থেকে গুড় হয়। এখানে কিন্তু আমাদের থেকেটা কিন্তু আমাদের উজ্জ্ব আছে, মানে এটা আমাদের বলা হয় না বাক্যের মধ্যে। কি হবে? যে খেজুর রস থেকে গুড় হয়, তাহলে এখানে খেজুর রস কি হবে? এটা হচ্ছে আমাদের অপাদান কারক হবে। বলছে যে দূরীভূত মানে কি চলে যাওয়া। বলছে যে দেশ থেকে পঙ্গপাল চলে গেছে, যে দেশ থেকে পঙ্গপাল চলে গেছে, তাহলে এটা হচ্ছে আমাদের অপাদান কারক, এ থেকে আছে বাক্যের মধ্যে। বলছে যে ভীত, ভীত মানে বলছিলাম একটু আগে যে বাবাকে অনেকে ভয় পাও, অনেকে মাকে ভয় পাও, অনেকে বাঘ ভয় পাও, এগুলো আছে। বলছে যে বাঘকে ভয় পায় না কে, মানে সকল মানুষই মৃত্যুকে ভয় পায়, যার কারণে এখানে বলা হচ্ছে যে বাঘকে ভয় পায় না কে। তো যেহেতু এখানে আমাদের ভয় বোঝাচ্ছে, তাহলে এটা হচ্ছে কি আমাদের অপাদান কারক, এটা হচ্ছে কি আমাদের অপাদান কারক। ঠিক আছে। আচ্ছা, তেমনই যদি আমরা বলি এখানে যদি বলি যে সেমভাবে যদি বলা হয় এখান থেকে যে এই বনে, আচ্ছা আচ্ছা যদি বলি যে আমরা যে এই বনে বাঘের ভয় নেই, তাই তো? যদি বলি যে এই বনে বাঘের ভয় নেই, যে এই বনে বাঘের ভয় নেই, বাঘের ভয় নেই, তার মানে হচ্ছে যে এই বনে বাঘের ভয় নেই। কিন্তু এখানে বক্তার মধ্যে কিন্তু একটা ভয় কাজ করছে, যার কারণে অন্যজন বলছে এখানে যে এই বনে বাঘের ভয় নেই। তো মূলত এখানে ভয় পাওয়ার দিকটাকে ইঙ্গিত করছে। তাহলে এটা আমাদের কি হবে? এটা হচ্ছে আমাদের অপাদান কারক হবে। কি হবে এখানে আমাদের? অপাদান কারক হবে। আচ্ছা,
তো এটুকু আমরা বুঝতে পেরেছি। এখন যদি আমাদের বলা হয় যে আমরা কিভাবে বুঝবো যে এটা আমাদের কোন কারকে কোন বিভক্তি, চলো তাহলে সেটি আমরা শিখে ফেলি এখন। দেখো, যদি বলা হয় যে অনেকে তোমরা এই বাক্যটি অনেকে ইউজ করো, যেটা হচ্ছে যে কত ধানে কত চাল, কত ধানে কত ধানে কত চাল, কত ধানে কত ধানে কত চাল, ঠিক আছে, তা আমি জানি। মনে করো তুমি বললে যে তা আমি জানি, ঠিক আছে। তাহলে বসো কি এখানে যে কত ধানে কত চাল তা আমি জানি। তাহলে মনে রাখবা যে যখন আমাদের কোনো কিছু যখন দ্রব্য থাকে, দ্রব্য মানে কি ধান থেকে তো আমাদের চাল হয়, তাহলে এখানে দ্রব্য পরিবর্তন হলে সেক্ষেত্রে এটা আমাদের অপাদান কারক হয়, মানে ধান থেকে তো আমাদের চাল হয়, তাই না। তাহলে ধান থেকে যদি চাল হয় তাহলে এখানে আমাদের দ্রব্য কি চেঞ্জ হয়ে যায়, আগে ছিল ধান পরে হচ্ছে চাল, তাহলে এখানে মানে কি ধান থেকে চাল হয়, ঠিক এইভাবে হবে কি এটা আমাদের অপাদান কারক। এখন দেখো কি বলছে যে কত ধানে কত চাল, এখানে কি তাহলে ভাবলাম কি এটা কি আমাদের অপাদান কারক, তো এটা বুঝলাম আমরা এটা হচ্ছে আমাদের অপাদান কারক, তাই তো, অপাদান কারক। এখন দেখব যে এটা আমাদের কোন বিভক্তি আছে। এখন বলছে যে কত ধানে কত ধানে, তাহলে এখানে আমাদের কি বিভক্তি আছে, এখানে আমাদের এ বিভক্তি আছে। তাহলে এখন তোমরাই বলো যে আমাদের এই বিভক্তি থাকা মানে আমাদের কোন বিভক্তি আসবে এখানে, মানে সপ্তমী, কি আসবে, সপ্তমী। তাহলে এটা হবে কি আমাদের অপাদানে অপাদানে সপ্তমী বিভক্তি, কি আসবে, অপাদানে সপ্তমী বিভক্তি। যদি বলা হয় যে এখানে যে লোভে পাপ পাপে মৃত্যু, যদি বলা হয় লোভে পাপ পাপে মৃত্যু, যদি বলি আমরা যে লোভে পাপ পাপে মৃত্যু, লোভে পাপ পাপে লোভে পাপ পাপে মৃত্যু, এটার অর্থ কি, এটা হচ্ছে যে আগে লোভ করি, লোভ থেকে আমরা পাপ, পাপ থেকে মৃত্যু, তাহলে লোভে পাপ হয় আর পাপে মৃত্যু হয়, তাহলে এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের অপাদান কারক, এটা কি আমাদের অপাদান কারক, তাই তো, এটা হচ্ছে আমার অপাদান কারক। এখন দেখব যে আমাদের এখন দেখব যে এখন এটা আমাদের কোন বিভক্তি, তাই তো, বলছে লোভে পাপ পাপে মৃত্যু, লোভে পাপ, এখানে কি আমাদের এ আছে, লোভে পাপ এ, লোভ প্লাস এ লোভে, পাপে পাপ প্লাস এ পাপে, তাই না, এখানে কিন্তু আমাদের বিভক্তি এ আছে। তাহলে আবার বলি আমরা এ থাকলে কোন বিভক্তি হয়, এ থাকলে হচ্ছে আমাদের হয় কি সপ্তমী বিভক্তি, কি হয় সপ্তমী বিভক্তি, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, তো এক্ষেত্রে যদি আমরা আরেকটা বলি সেটা হচ্ছে ওকে, তো আমরা পরবর্তীতে এখান থেকে আমরা যাই, সেটা হচ্ছে আমাদের আচ্ছা এখন দেখো এখানে তোমাদের যেটা আমি তোমাদের বলেছিলাম সেটা দেখো এখানে দেওয়া আছে, যে এখানে বলছে যে বস্তু রূপান্তর ঘটলে, মানে বস্তু একটা অবস্থায় আছে, তোর অবস্থার পরিবর্তন করলে যেটা পাওয়া যায় সেটা তখন হবে আমাদের অপাদান কারক। বলছে যে বস্তু, এই যে বস্তু রূপান্তর ঘটলে, এই যে বলছে যে বস্তু রূপান্তর ঘটলে অপাদান কারক বলে। যেমন কত ধানে কত চাল, আগে ছিল ধান, এই যে আগে ছিল ধান এখন হয়ে গেছে চাল, তাহলে কত ধানে কত চাল, আর এখানে আমাদের বিভক্তি কি আছে, এ বিভক্তি আছে, তাহলে এটা হচ্ছে আমাদের কি হবে, এটা হবে আমাদের অপাদানে, এটা হবে অপাদানের সপ্তমী, কত ধানে কত চাল, অপাদানের সপ্তমী। বলছে তিলে তৈল হয়, এক্ষেত্রে অনেকেই ভুল করে যে যদি বলা হয় তিলে তৈল আছে সেক্ষেত্রে এটা আমাদের অন্য একটা বোঝায়, যদি বলা হয় যে তিলে তৈল আছে তাই সেক্ষেত্রে আমাদের হবে কি তিলে তৈল হয়, তাহলে তিলটা ছিল আগে আমাদের শস্যকণা, সেখান থেকে আমাদের তৈল হচ্ছে, মানে এখান থেকে আমাদের কিন্তু এটা পরিবর্তন হচ্ছে, তো যার কারণে এটা হবে কি আমাদের অপাদান কারক, এটা হবে কি আমাদের অপাদান কারক। আর এখানে আমাদের তিলে, এখানে আমাদের কি এ বিভক্তি আছে, তাহলে এটা হবে কি আমাদের সপ্তমী বিভক্তি, তাহলে তিলে তৈল হয়, এটা হচ্ছে আমাদের কি অপাদানে সপ্তমী বিভক্তি। এরপরে আসে আমরা বলছি যে দুটি জিনিসের মধ্যে পার্থক্য, আমরা পূর্বে বলেছিলাম যে আমরা আমাদের অপাদানের ক্ষেত্রে আমরা দেখব কি তিনটা জিনিস, যে হতে থেকেছে, হতে থেকেছে, এই তিনটা জিনিস যদি আমরা দেখি তো আমরা সহজে বুঝে যাব যে এটি হচ্ছে আমাদের অপাদান কারক। বলছে এখানে যে সুখের চেয়ে শান্তি ভালো, তাহলে এখানে কি চেয়ে আছে,
তার মানে কি এটা হচ্ছে আমাদের অপাদান কারক। এখন কি বলছে যে সুখের চেয়ে শান্তি ভালো, তাহলে এখানে আমাদের কি আছে, এখানে হচ্ছে আমাদের এর, তাহলে এখানে এ র এর মানে কি, এটা হচ্ছে আমাদের ষষ্ঠী, তাহলে এটা কি হবে, এটা হচ্ছে আমাদের অপাদান কারকে ষষ্ঠী বিভক্তি। কি হবে, অপাদান কারকে ষষ্ঠী বিভক্তি। ঠিক আছে, এটুকু বুঝতে পেরেছো। এখন দেখো বসেছে যে হতে থেকেছে ইত্যাদি বোঝালে অপাদান কারক, বসেছে যে লোভে পাপ পাপে মৃত্যু, যেটা তোমাদের আমি অনেক আগে বলে দিছি, এটা যে এটা হচ্ছে আমাদের কি হবে, এটা হবে অপাদানে, এটা হচ্ছে আমাদের অপাদানে আমাদের সপ্তমী বিভক্তি হবে। ঠিক আছে, এখন আরেকটু আসো যে আমাদের অনেক ক্ষেত্রে আমরা বুঝতে পারি না যে কোনটা হচ্ছে আমাদের অপাদান এবং কোনটা হচ্ছে আমাদের অধিকরণ। যেমন এখানে একটা জিনিস ছিল যে তিলে তৈল হয় এবং তিলে তৈল আসে, বা এরকম একটা আসে, তো সেটা হলে হবে কি যে তিলে তৈল হয় মানে তিল থেকে তেল হয় বা তৈল হয়, এটা হচ্ছে আমাদের অবস্থার পরিবর্তন, যার কারণে এটি হবে হচ্ছে আমাদের অপাদান কারক। ঠিক দেখো একইভাবে যদি বলা হয় যে গাড়ি স্টেশন ছাড়লো, গাড়ি স্টেশন ছাড়লো, তাহলে গাড়ি এইটা হবে কি আমাদের ছাড়লো, বলছে যে ভিতর থেকে বাহিরে গেলে অপাদান এবং বাহির থেকে ভিতরে আসলে কি অধিকরণ। এখন যদি বলা হয় যে গাড়ি স্টেশন ছাড়লো মানে কি স্টেশন থেকে চলে গেল, তাই না, এটা হবে কি, এটা হচ্ছে আমাদের হবে অপাদান কারক। আর যদি বলা হয় যে গাড়ি স্টেশন আসলো মানে কি কোনো একটা জায়গায় আসলো, স্থান বোঝায়, এটা হচ্ছে আমাদের হবে অধিকরণ কারক। ঠিক আছে, তার মানে কি যে গাড়ি স্টেশন ছাড়লো এটি হবে আমাদের অপাদান কারক, মানে স্টেশন থেকে আমাদের ট্রেন বা গাড়ি চলে যাচ্ছে, তো সেটা হচ্ছে আমাদের হবে অপাদান কারক। আর যদি বলা হয় যে ট্রেন বা গাড়ি স্টেশনে আসলো, এক্ষেত্রে এটা হচ্ছে আমাদের স্থান, এটা হচ্ছে কি আমাদের স্থান, তাহলে এই ক্ষেত্রে এটা হবে কি আমাদের, এটা হবে আমাদের অধিকরণ কারক, এটা হচ্ছে অধিকরণ কারক। ঠিক আছে, অধিকরণ কারক। দেখো বলছে যে স্কুল পালালে নজরুল হওয়া যায় না, বা স্কুল পালালে রবীন্দ্রনাথ হওয়া যায় না, মানে স্কুল থেকে পালালে, এখানে কিন্তু আমাদের কিন্তু উজ্জ আছে, এখানে কি উজ্জ আছে, মানে স্কুল থেকে পালালেই রবীন্দ্রনাথ বা নজরুল হওয়া যায় না, তাহলে এটা হচ্ছে কি আমাদের, এটা হচ্ছে আমাদের অপাদান কারক। বলছে বোটা আলগা ফল গাছে থাকে না, এটা হচ্ছে কি আমাদের অপাদান কারক। এই যে বাবাকে বড্ড ভয় পায়, আমরা একটু আগে বলেছিলাম তোমাদেরকে যে যার মাধ্যমে কোনো কিছু জাত বিরত চ্যুত ভয় পাওয়া ইত্যাদি প্রকাশ পেলে সেটা হয় কি আমাদের অপাদান কারক, তাহলে এখানে বাবাকে বড্ড ভয় পায় এটা হচ্ছে কি আমাদের অপাদান কারক। আর বিভক্তি নির্ণয়ের ক্ষেত্রে তোমরা দেখবে যে এখানে আমাদের কোন কোন বিভক্তির চিহ্নগুলো আমাদের যুক্ত আছে, এটুকু পারলেই তোমরা আস্তে আস্তে তোমরা শিখে যাবে যে কোন কারকে কোন বিভক্তি। এখন বলো যে আমরা যেটুকু আমরা শেষ করলাম, এখন এই পর্যন্ত তোমাদের কোনো সমস্যা আছে কি না? যদি তোমাদের কোনো কিছু বুঝতে সমস্যা হয়, যদি আমাকে আবার প্রশ্ন করো, আমি অবশ্যই তোমাদের এটা আমি বুঝিয়ে দিব। তো তোমরা আমাদের কমেন্ট সেকশনে তুমি কমেন্ট করে আমাকে জানাও যে তোমাদের কোনটা বা কোনোটা তোমাদের বুঝতে অসুবিধা হয়েছে কি না, তোমরা দ্রুত কমেন্ট করো। ওকে, তাহলে যখন কারো সমস্যা নেই তাহলে তোমাদের এই পর্যন্তই ক্লাস, দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে। ধন্যবাদ।